আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বাংলাদেশ ফুটবলের নতুন এক জোয়ার এসেছে। সেই জোয়ারের উত্তাপ জাতীয় দল থেকে ক্লাব পর্যায়ে কতটুকু পৌঁছালো, বাংলাদেশ ফুটবলের সকল খুঁটিনাটি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। আলোচনার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশের আইকনিক ফুটবলার, আওয়ার ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ আপনাকে। ভাইয়া, টুর্নামেন্টটা তো শুরু হয়ে গেছে, অলরেডি 4টা খেলা শেষ। কেমন দেখছেন, জমেছে খেলাগুলো? না, এখানে আমার কাছে মনে হয় যে লিগ যেরকম আপস অ্যান্ড ডাউন হওয়া উচিত ওরকমেরই হচ্ছে। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন এখানে আমরা আসলে যেভাবে প্রেডিকশন করেছিলাম যে দলগুলি সামনের দিকে থাকবে, মানে রেসে থাকবে, তাদের কিছু দল কিন্তু একদম নিচের দিকে চলে গিয়েছে। আবার যারা মিডল সারির দল তারা কিন্তু আবার সামনের দিকে চলে আসছে, এবং যেটা হলো যে মানে এক্সপেকটেশন অনুযায়ী বসুন্ধরা কিংস আবার টপে রয়েছে। সুতরাং সব কিছু মিলেই আমার কাছে মনে হয় যে লিগটা এই 4 রাউন্ড যাওয়ার পরে যেরকম অবস্থা, বেশ ভালো অবস্থায় রয়েছে। বাট আমার কাছে মনে হয় যে দলগুলিকে আমরা আসলে খুব ভালো অবস্থায় রাখতে চেয়েছিলাম তারা আসলে নিচের দিকে চলে গেছে। সেগুলি নিয়ে হয়তো আমরা পরে ডিসকাশন করব। বাট আমার কাছে মনে হয় যে এখনও অনেক রাউন্ড খেলা আছে। যত রাউন্ড যাবে তত কিন্তু আসলে এটা তো জানেন লিগ একটা লম্বা রেসের খেলা। হ্যাঁ, তো এখানে কিন্তু পুরো সিজনটা মনোযোগ রাখতে হয় লিগে কারা চ্যাম্পিয়ন হবে। তো ওই ব্যাপারটা যখন আসলে যে ক্লাবটা আসলে কন্টিনিউ করতে পারে তারাই কিন্তু এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন হয়। তো এখন পর্যন্ত 4 রাউন্ড যাওয়ার যতদূর দেখেছি আমার কাছে মনে হয় যে এখনই প্রেডিকশন করা যাবে না আসলে কারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বা কারা রানার আপ হবে, কারা রেলিগেটেড হবে। সুতরাং আমি বলবো যে এখন পর্যন্ত জমজমাটি আছে লিগটা। বাট তারপরেও কিছু জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হলো যে দেখেন ঘরোয়া ফুটবলের যে আপনি যেটা বলেছেন শুরু যে জমজমাট হওয়াটা খুব জরুরি। আপনি ইন্টারন্যাশনালি আমরা যেভাবে আসলে এই মুহূর্তে যে হাইপ তৈরি হয়েছে, ক্লাব ফুটবলটা কিন্তু আসলে ওই অবস্থায় নাই। তো ওইটাকে আসলে নিয়ে কিভাবে কাজ করা যায় সেগুলি নিয়ে হয়তো আমরা পরে ডিসকাশন করব। বাট আমার কাছে মনে হয় যে লিগের যে স্ট্যান্ডার্ড বা লিগের যে হাইপ তৈরি করা উচিত সেইটা আমার মনে হয় যে এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওই জায়গাগুলি তৈরি করতে পারেনি। ভাই, যেটা বলছিলেন যে একটা টুর্নামেন্টে আসলে আমি যদি বলি জোয়ারটা আসলে দর্শক থেকে আসবে। অবশ্যই। তো সবচেয়ে মানে আমি যদি বলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের অবস্থা যদি দেখি, আমরা যদি পয়েন্ট টেবিলটা দর্শকদের একটু দেখাই, 9 নম্বর পজিশনে আছেন মোহামেডান। সো ভাই, এইটা কি মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান 9 নম্বর পজিশন, এটা কি মেনে নেওয়ার মতো? না, আমি কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে মোহামেডানের ফ্যান। হ্যাঁ, আমি মোহামেডানও খেলেছি, আবাহনীতেও খেলেছি। বাট আমি সবসময় যে মোহামেডান ভালো করুক। বাট মোহামেডান আপনার যে বলেছেন যে ট্রু, যে তারা যেভাবে দল গড়েছে, তাদের যে কোচিং স্টাফ, তাদের যে ম্যানেজমেন্ট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সব কিছু মিলে আসলে তারা একদম রেলিগেটেড, মানে 10টা দলের ভিতরে 9 নম্বর পজিশনে রয়েছে। এবং তারা কিন্তু জানেন যে যেভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছিল লাস্ট সিজনে, দুর্দান্ত ফুটবল খেলেছিল। এবং ওখান থেকে কিন্তু যখন তারা ট্রান্সফার মার্কেট যখন শুরু হয় তখন কিন্তু তাদের কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু অন্য দলে চলে যায়, যার কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে তারা দলটাও খুব একটা স্ট্রং করতে পারেনি। তারপরও যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবে তারা তো অবশ্যই রেসে থাকবে, এটা আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল। বাট সেই জায়গা থেকে কিন্তু মোহামেডান শুরুটা বেশ বাজে করেছে, ভালো করতে পারেনি। এবং সেই বাজে শুরুটা হয়েছে তারা কিন্তু লাস্ট ম্যাচ ফকিরাপুলের সাথে 2-0 গোলে হেরেছে, যেটা মানে একবারই আসলে কেউ চিন্তা করতে পারেনি যে ফকিরাপুলের সাথে হেরে যাবে। তো ওইটা আসলে মোহামেডানকে একদম একটা ব্যাড সেটব্যাক দিয়েছে, যেটা আসলে আমি বলবো যে লিগে যেটা হয় যে আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগে দেখে তাকান, দেখবেন যে 20 নম্বর দল ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিচ্ছে, 19 নম্বর দল লিভারপুলকে হারিয়ে দিচ্ছে। সো এইটা আমার কাছে মনে হয় যে আমাদের ঘরোয়া ফুটবল এটা এবার দেখা যাচ্ছে যে ফকিরাপুলের কাছে মোহামেডান হেরে গিয়েছে, পিডব্লিউডির সাথে আপনার আবাহনী ড্র করেছে, এরকমই কিন্তু ক্লোজ ম্যাচ হচ্ছে। তো এইটা আসলে আবার একদিক থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ভালো সাইন আপ। আবার একদিক থেকে হলো যে মোহামেডান ক্লাবের কিন্তু ভিতরে ইন্টারনাল কিছু প্রবলেম রয়েছে। আমরা যদি জানি যে তাদের দলটার প্লেয়াররা অনেকদিন ধরে কিন্তু আপনার স্যালারি পাচ্ছে না, তাদের ক্লাবের ম্যানেজমেন্ট যে ক্লাব চেয়ারম্যান ছিল সে রিজাইন করেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু মোহামেডানের অবস্থা এবছর বেশ একটা ভালো না, যার কারণে এটা কিন্তু একটা রেজাল্টের উপর বড় হ্যাম্পার হয়েছে। এবং লাস্ট ম্যাচ কিন্তু তারা ফকিরাপুলের সাথে হেরেছে। বাট এর আগের ম্যাচ কিন্তু আবার আবাহনীকে কিন্তু তারা 3-2 গোলে হারিয়েছিল। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মোহামেডান এখান থেকে স্ট্রংলি কামব্যাক করতে হলে তাদের ম্যানেজমেন্টের পুরো ফোকাসটা কিন্তু মোহামেডানের দিকে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু এই মোহামেডান আপনি দেখেন 10টা দলের ভিতরে 9 নম্বর রয়েছে, এমন হতে পারে তারা ওই শেষের দিকে থেকেও কিন্তু লিগ শেষ করতে পারে। বাট
স্টিল যেহেতু 4 রাউন্ড হয়েছে, এখনো যেহেতু 14টা করে রাউন্ড আছে, আমার কাছে মনে হয় যে মোহামেডান এখনই কামব্যাক করার সুযোগ আছে যদি ম্যানেজমেন্ট তাদের ফোকাসটা তাদের দিকে দেয়। ভাই এই জায়গায় মানে কামব্যাকের কথা বললেন, মোহামেডান আবাহনী সবচেয়ে জমজমাট ম্যাচ হতো, সেই আবাহনীর অবস্থাও কিন্তু পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই, তারা রেসেই নেই বলা যায়, 7 নম্বর পজিশনে আছেন। সো আবাহনী সম্পর্কে যদি কিছু বলতেন। দেখেন আবাহনী একমাত্র দল, হ্যাঁ দেখেন এখন পর্যন্ত কিন্তু যতবার প্রফেশনাল লিগ হয়েছে আবাহনী সব থেকে বেশি চ্যাম্পিয়ন, হ্যাঁ 7 বারের চ্যাম্পিয়ন আবাহনী, হ্যাঁ বসুন্ধরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এবং আমি যখন খেলেছি আমিও আবাহনীতে হ্যাট্রিক শিরোপা জিতেছি, মানে 3 বার একটা টাইম চ্যাম্পিয়ন হয়েছে। তো আবাহনী কিন্তু সবসময় টপে থাকার দল, হ্যাঁ আবাহনী সবসময় আধুনিক ফুটবল মডার্ন ফুটবলের কিন্তু আমাদের দেশে তৈরিটা করেছে আবাহনীর হাত ধরে। তো আবাহনী যেটা হয়েছে যে আবাহনী লাস্ট 2 বছর বেশ স্ট্রাগল করেছে, এটা হলো যে দেখেন আমাদের দেশের একটা পরিবর্তন যখন হয়েছে তখন আবাহনীও কিন্তু আসলে একটু ব্যাকফুটে চলে গিয়েছে, তাদের দল করা, তাদের পেমেন্ট ইস্যু সব কিছু মিলে, তাদের ফরেন প্লেয়ারও দেখেন এবছর কিন্তু ওরকমের কোয়ালিটি ফরেন প্লেয়ার তারা নিতে পারেনি। সোলেমান দিয়াবা থেকে নিয়েছে, বাট তার সাথে একটা ব্রাজিলিয়ানকে তারা এনেছে, বাট তাদের কিন্তু সবসময় 4টা-5টা ফরেন প্লেয়ার থাকতো, 4টা ফরেন প্লেয়ার কোটা, বাট সেটাও কিন্তু তার রেজিস্ট্রেশন করেনি, মাত্র 2 জন নিয়েছে। সুতরাং আবাহনীর কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল বেশ ক্রাইসিস যাচ্ছে, যার কারণে কিন্তু আবাহনী কিন্তু ওইভাবে সাপোর্টটা কিন্তু দিতে পারছে না, এবং এটা কিন্তু মাঠে ফুটবলে কিন্তু স্পষ্ট, যার কারণে কিন্তু লিগ টেবিলে তারা 7 নম্বরে রয়েছে, গত বছরও কিন্তু তারা বেশ ভালো করতে পারেনি। সুতরাং আমি বলবো যে আবাহনীর জন্য আবাহনী সেম মোহামেডানের মতো আমার মনে হয় যে ম্যানেজমেন্ট যদি অন ফোকাস না দেয় আবাহনীর দিকে, তখন কিন্তু আবাহনী কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে ঘরোয়া ফুটবল থেকে আস্তে আস্তে দেখবেন যে অনেকগুলি ক্লাবই কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের দেশে কিন্তু যেন বড় বড় কিছু ক্লাব কিন্তু লাস্ট 2 বছর ধরে খেলছে না, আবাহনীও কিন্তু সেম ওই দিকেই যাচ্ছে আমার কাছে মনে হয়। যদিও আমি বলবো যে আবাহনী একটা স্ট্রং ম্যানেজমেন্ট আছে, তারা আমার কাছে মনে হয় এটাকে খুব প্রপার হ্যান্ডেল করবে এবং একটা ওভারকাম করতে পারবে। রাইট, টুর্নামেন্টের যদি মানে পয়েন্ট টেবিলটা দেখি, শুরুতেই হচ্ছে বসুন্ধরা কিংস, এবং এইটাই হওয়াটাই স্বাভাবিক, মানে অনেক স্টার প্লেয়ার দিয়ে ভরা, সো তারা তো টপে আছে। সো আপনার কি মনে হয় এই পজিশনটা কি তারা ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত? দেখেন বসুন্ধরা কিন্তু লাস্ট সিজনে স্ট্রাগল করেছে, লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি। হ্যাঁ বসুন্ধরা যেটা হয়েছে, বসুন্ধরা এবছর কিছু চেঞ্জ এনেছে, স্পেশালি তাদের ফরেন প্লেয়ারের জায়গাটা বেশ ভালো চেঞ্জ হয়েছে, তাদের ডোরিয়েলটন, তারপর আপনার রাফায়েল আগস্তো, মোহামেডান থেকে সানডে এবং বয়েটিং 2 জনকে নিয়েছে কিন্তু, হ্যাঁ তাদের কিন্তু স্ট্রং 4টা বিদেশি প্লেয়ার রয়েছে। হ্যাঁ তো এইটা কিন্তু মোহামেডান এই বসুন্ধরা কিংসের জন্য কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট, স্পেশালি এমানুয়েল সানডে মোহামেডানের গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিশাল একটা কিন্তু ইম্প্যাক্ট ছিল তার পারফরমেন্স, এবং লাস্ট ম্যাচও যদি দেখেন রহমতগঞ্জ দেখেন সে 2টা গোল করেছে এবং দুর্দান্ত পারফর্ম করে আসছে। অ্যাট দ্য সেম টাইম ডোরিয়েলটন কিন্তু গত বছর আগের বছর সে ইন্ডিয়ার আর আইএসএল এ খেলেছে, এবছর আবার তাকে কামব্যাক করিয়েছে। বসুন্ধরা যেটা করেছে যে ফরেন প্লেয়ার দিকটা বেশ স্ট্রং করেছে, এবং আপনি জানেন যে আমাদের দেশে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে ফরেন প্লেয়ারের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ যেটা মোহামেডান গত বছর এই ফরেন প্লেয়ার সাপোর্ট নিয়ে কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, যেটা আবার বসুন্ধরা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই ফরেন প্লেয়ারের সাপোর্টটা নিয়ে। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে বসুন্ধরা কিংসে কিন্তু অলমোস্ট 10 থেকে 12 জন জাতীয় দলের ইম্পর্টেন্ট প্লেয়াররা খেলে, হ্যাঁ ফাহিম, সোহেল রানা, তারেক কাজী ছিল, সে চলে গিয়েছে, তারপরও তপু বর্মন, অনেক ইম্পর্টেন্ট প্লেয়াররা কিন্তু ওই দলে রয়েছে। গোলকিপিং এ মনে হয় জিকো আছে, শ্রাবণ আছে, সো অনেক জাতীয় দলের প্লেয়াররা কিন্তু আমরা জানি বসুন্ধরা কিংসে খেলে। সো ওভারঅল আমার কাছে মনে হয় একটা কম্প্যাক্ট টিম, এবং তারাও কিন্তু আসলে আমার কাছে মনে হয় 10 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, এবং স্টিল এখন পর্যন্ত যে পারফরমেন্স আমি দেখছি বসুন্ধরা বেশ ভালো ছন্দে রয়েছে, এবং আমার কাছে মনে হয় যদি কোনো অঘটন না ঘটে এবছর আমি দেখছি যে লিগ চ্যাম্পিয়ন কিন্তু বসুন্ধরা হাতেই যাচ্ছে। যদিও 4 রাউন্ড মানে থাকা অবস্থায় যদি 4 রাউন্ড খেলা হচ্ছে এত তাড়াতাড়ি বলা কঠিন, তারপরে বসুন্ধরার পারফরমেন্স বলে দিচ্ছে যে তারা আসলে লিগ চ্যাম্পিয়নের জন্য যা যা করণীয় সেগুলি মাঠের পারফরমেন্সে করছে। ভাইয়া বসুন্ধরা হয়তো 1 নম্বরে আছেন, আপনিও বলছেন হয়তো সে চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু বাকি দলগুলোদের মধ্যে যদি আমি একটু দেখি, পিডব্লিউডি নতুন একটা টিম, প্রথমবার এসে তারা অলরেডি 4 ম্যাচে কিন্তু 5 পয়েন্ট নিয়েছে, ফর্টিসও খুব ভালো করছে। সো ওভারঅল টুর্নামেন্টে কিন্তু মানে আমি যে 9 নাম্বার থেকেও যদি আসি, একদম 10 নাম্বার টিমটার পয়েন্ট 1, ওটাকে বাদ দিয়ে যদি 9 নাম্বার থেকে আসি সবার পয়েন্ট কিন্তু কাছাকাছি, রাইট 4, 5, 7, রাইট। সো টুর্নামেন্টটা আমার মনে হয় যে নতুন দলগুলোও কিন্তু ভালো চমক দিচ্ছে। না ডেফিনেটলি লিগ যদি আপনার জমজমাট করতে চান, পয়েন্ট টেবিলে কিন্তু বেশি ডিফারেন্স থাকলে কিন্তু তখন কিন্তু লিগটা জমজমাট থাকে না। এখন পর্যন্ত 4 রাউন্ড শেষে কিন্তু আমার কাছে মনে হয় যে লিগের রেস কিন্তু মোটামুটি কার দিকে যাবে এটা কিন্তু এখনই আমরা বলতে পারবো না। 10 পয়েন্ট যে সেকেন্ড আছে তার পয়েন্ট 7 পয়েন্ট, 7 পয়েন্ট কিন্তু অনেকের আছে, ব্রাদার্স ইউনিয়নে রয়েছে, রহমতগঞ্জে রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে যেটা হয়, আপনি পিডব্লিউডির কথা বলেছেন, নতুন প্রিমিয়ার লিগে এসেই কিন্তু আমার
কাছে মনে হয় দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং দেখেন পারফরমেন্স একটা জিনিস, আর আর আপনার পয়েন্ট আর একটা ব্যাপার হলো মাঠের খেলা কিন্তু একটা সিস্টেম থাকতে হয়, যেটা পিডাব্লিউডির খেলায় আমরা দেখতে পাই। তাদের খেলাটা খুব গুছানো, তাদের ইয়ং এবং এনার্জেটিক একটা টিম। কিছু ফরেন প্লেয়ার রয়েছে যার লাইক আপনি যদি দেখেন তাদের জুনিয়র দাবাঙ্গা গত বছর চিটাগং আবন্দিতে খেলেছিল, তাকে এবছর পিডাব্লিউডিতে নিয়েছে। সুতরাং ওভারঅল আমার কাছে মনে হয় যে পিডাব্লিউডি দলটা বেশ পোটেনশিয়াল, এবং তারা আমার কাছে মনে হয় যে বড় বড় দলগুলির, আমরা যে প্রিমিয়ার লিগে দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগে যে ছোট দলগুলিকে বড় দলগুলিকে হারিয়ে দেয়, ভালো একটা মোমেন্টাম তৈরি করে, যেটা পিডাব্লিউডি আমার কাছে মনে হয় এবছর প্রত্যেকটা দলের জন্য জায়ান্ট কিলার যে কথাটা রয়েছে সেইটা হয়তো পিডাব্লিউডির ভিতরে আমি দেখতে পাচ্ছি। লাস্ট মোমেন্টে হয়তো কোনো একটা টিমকে ভোগাতেও পারে। এক্স্যাক্টলি। এবং তারা, আমি যদি ভুল না করে, আবহানির সাথে সম্ভবত তারা ড্র করেছে এই লিগ। আবহানি না যে কোনো একটা বড় দলের সাথে তারা অলরেডি ড্র করে ফেলেছে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু পিডাব্লিউডিকে অনেক উপরে রাখছে, এবং যেটা হলো যে পিডাব্লিউডি ফরেন প্লেয়াররা বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের দলটাকে, এবং লোকাল কিছু প্লেয়ার রয়েছে যারা ইয়ং এবং এনার্জেটিক, যারা কিন্তু ফরেন এবং লোকালের সমন্বয়টা বেশ ভালো, এবং তাদের কোচিং স্টাফও কিন্তু আমার কাছে মনে হয় যথেষ্ট ক্যাপাবল। তো এই দিকগুলি কিন্তু আসলে আপনার অ্যাট দ্য সেম টাইম রহমতগঞ্জ এবং ব্রাদার্সের কথা আপনাকে বলতে হবে, তারাও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। ফর্টিস এফসির কথা বলেছেন, দুর্দান্ত দল, গতকালকে তারা কিন্তু ফেডারেশন কাপের ম্যাচও কিন্তু মোহামেডানের সাথে এক গোলে ড্র করেছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে লিগটা এখন পর্যন্ত যে অবস্থা আছে, আমি আই হোপ যে তারা আসলে এইভাবে কন্টিনিউ করবে। ভাই আপনার সাথে একটু অ্যাড করি, তারা হচ্ছে বসুন্ধরার সাথেই ড্র করেছে। এক্স্যাক্টলি। দেখেন তারা লিগ মানে টপের দলের সাথে, তাও 2-2 গোলে, প্রথমে 2 গোলে পিছিয়ে ছিল, পরে তারা 2 গোল দিয়ে কিন্তু ম্যাচটা ড্র করেছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে লিগটা আসলে কতটা স্ট্রং হচ্ছে। এবং আমার একটা আসলে বিএফএফ এর কাছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা রিকোয়েস্ট থাকবে যে তারা লিগটা জমজমাট করার জন্য, মাঠে দর্শক আনার জন্য, মানুষকে ইনভলভমেন্ট করার জন্য যে কাজগুলি করা থাকে সেগুলি করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লাবগুলো তাদের খেলা নিয়ে কাজ করুক, বাফুফে যেন দর্শক টানার জন্য কাজ করে। আমাদের যে দল আছে ভাইয়া, আমরা হয়তো ল্যাটিন আমেরিকান ওরকম স্ট্রং টিম এখানে ক্লাব গড়ি করতে পারবো না, বাট কম্পিটিশনটা তো তৈরি করতে পারি, এটা তো আমাদের হাতে। এক্স্যাক্টলি। সো হোপফুলি আমাদের এই টুর্নামেন্টটা খুব ভালো করবে। ভাই এই টুর্নামেন্ট নিয়ে লাস্ট একটা কোশ্চেন, আমাদের জাতীয় দলের প্লেয়াররা তো বিভিন্ন ক্লাবে খেলছেন, সো ওভারঅল এখন পর্যন্ত কোন প্লেয়ার পারফরমেন্স আপনারা নজর কেড়েছে? এটা আপনার মানে আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে আমাদের জাতীয় প্লেয়ার আসলে কিরকম করছে, জাতীয় দলের ফুটবলাররা। স্পেশালি বসুন্ধরা কিংসে তো ম্যাক্সিমাম আমাদের জাতীয় দল প্লেয়াররা খেলে, আবহানিতে কিছু প্লেয়ার খেলে, মোহামেডান আছে 3 জন, জামাল এবং রহমত খেলে, রহমত মোহামেডান, জামাল ব্রাদার্সে। ওভারঅল যদি আপনি আমার কাছে জাতীয় দলের প্লেয়ারদের পারফরমেন্স হল, স্টিল আমি কিছু হলো শকড। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে স্পেশালি স্ট্রাইকিং পজিশন এখনও কিন্তু আমরা যে স্ট্রাগল করছি জাতীয় দলে, সেইটা কিন্তু ক্লাব ফুটবলও করছি। ক্লাব ফুটবলে দেখবেন ম্যাক্সিমাম ফ্রন্ট লাইনে কিন্তু স্ট্রাইকাররা খেলছে, সেখানে কিন্তু আমাদের লোকাল স্ট্রাইকাররা কোনো সুযোগ পাচ্ছে না, এবং তারা কিন্তু গোলও করতে পারছে না। যদিও ফাহিম লাস্ট ম্যাচ এগেনস্ট রহমতগঞ্জ গোল করেছে বসুন্ধরা কিংসে, তপু বর্মন রেগুলার খেলছে সেন্টার ব্যাক হিসাবে আপনার বসুন্ধরা কিংসে। মিতুল মার্মা যদি দেখেন লাস্ট ম্যাচটা মোহামেডান এবং আবহানী ম্যাচ, 3টা গোলের পিছনে কিন্তু তার বড় একটা মিস্টেক ছিল। সো লোকাল প্লেয়ারদের পারফরমেন্স যারা জাতীয় দলে খেলছে তাদের আমার কাছে মনে হয় যে এখনও তারা সেরাটা দিতে পারছে না। রাকিব গত বছর দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে, এবছর আসলে তাকে আমি আসলে ঘরোয়া ফুটবল ওইভাবে পারফর্ম করতে দেখছি না, যদিও চেষ্টা করছে। রাকিব কিন্তু সব থেকে পোটেনশিয়াল প্লেয়ার এখানকার ভিতরে। তো আমার কাছে মনে হয় যে তারা যত ম্যাচ যাবে, আমার মনে হয় যে তারা ইনভলভমেন্ট হবে ক্লাবের ফুটবলের দিকে, এবং যেহেতু রিসেন্টলি আমাদের আর সামনের দিকে কোনো জাতীয় দলে ম্যাচ খুব কম, ক্লাব ওরিয়েন্টাল ম্যাচই হবে এখন বেশি, আমার মনে হয় যে তাদের পারফর্ম করাটা খুব জরুরি। বিকজ এই পারফরমেন্সই কিন্তু আপনার জাতীয় দলে গিয়ে কিন্তু আমার মনে হয় যে তারা ভালো কিছু দিতে পারবে, যদি ক্লাব ফুটবলে তারা কন্টিনিউ পারফরমেন্সটা ক্যারি করতে পারে। তো এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের জাতীয় দলের প্লেয়ারদের পারফরমেন্স। স্টিল 4 রাউন্ড যাওয়ার পর আমার কাছে মনে হয় যে তারা তাদের পারফরমেন্সের 60 বা 70% এখন পর্যন্ত দিতে পারেনি। তো 100% তো অনেক দূরের ব্যাপার। আমার মনে হয় যে তাদের পারফরমেন্সের দিকে ফোকাস দেওয়া উচিত, স্পেশালি স্ট্রাইকিং পজিশনে যারা খেলে তাদের পারফরমেন্স, এবং সেন্টার ব্যাকে যারা খেলে, এবং গোলকিপিং পজিশনও মিতুল মার্মাকে আমার কাছে মনে হয় যে এখান থেকেই তাকে স্ট্রংলি কামব্যাক করতে হবে। জিকোকে আমার মনে হয় যে যেহেতু সে বসুন্ধরা কিংসে এখন রেগুলার খেলছে, সুযোগ পাচ্ছে, তাকেও আসলে জাতীয় দলের জায়গাতে আসলে সুযোগ দেওয়ার একটা চিন্তা ভাবনা করা উচিত। ওভারঅল আমার কাছে মনে হয় যে জাতীয় দলের প্লেয়ারদের পারফরমেন্স আরও ডেভেলপ করা উচিত। ভাই মানে এটা জাস্ট একজন ফুটবল ফ্যান হিসেবে জানতে চাওয়া, জাতীয় দলের প্লেয়াররা তো বিভিন্ন ক্লাবের আন্ডারে খেলছেন এখন, সো তাদের কি মানে জাতীয় দল থেকে বা বাফুফে থেকে কোনো মনিটাইজেশন থাকে, তাদের পারফরমেন্স কিভাবে হচ্ছে
কোথায় ডেভেলপমেন্ট করা উচিত, কোনো সাজেশন এরকম কিছু কি থাকে? না, এইটা যখন আপনি ক্লাবে যখন প্লেয়াররা চলে যাবে তখন পুরোটাই ক্লাবের আন্ডারে চলে যাবে, তখন ক্লাব কোচিং স্টাফ তারা হয়তো দেবে, বাট জাতীয় দলের কোচের কিন্তু এখানে ইনিশিয়েট নেওয়া উচিত। আমি মনে করি ইন্ডিভিজুয়ালি সে ক্লাবে গিয়ে প্লেয়ারদের সাথে কথা বলা উচিত যে তোমার এই মিস্টেকগুলি হচ্ছে, এইগুলি তোমার করলে তোমার পারফরমেন্স আরও ডেভেলপ হবে। এবং যেটা সত্যি কথা, ট্রু ক্লাব কোচ তো আসলে ম্যাচের পরের দিনে চলে গিয়েছে, এখানে তার কোচিং স্টাফের হয়তো যারা অ্যাসিস্ট্যান্ট কোচ তারা আছে, তারা কীরকম মনিটাইজেশন করতেছে আই ডোন্ট নো, বাট এটা আপনার কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এটা করলে যেটা হয় যে পারফরমেন্সের গ্রাফ কিন্তু উপর দিকে উঠতে থাকে, তো এইটা আমাদের এখানে একদমই নাই। হ্যাঁ, আপনি দেখবেন আর্জেন্টিনার কোচ যখন তার ইন্টারন্যাশনাল ম্যাচ না থাকে, স্কুলে নিয়ে দেখবেন যে প্রত্যেকটা দেশের লিগের ম্যাচ ওয়াচ করে, ক্লাবের খেলা দেখতে চলে যায় এবং সে ইন্ডিভিজুয়ালি কিন্তু প্লেয়ারদের সাথে টাচে থাকে। হ্যাঁ, টাচে থাকলে যেটা হয় তখন ওই প্লেয়ার কিন্তু একটা অন্যরকম মোটিভেশন তার ভিতরে তৈরি হয়, যেটা আমাদের এখানে খুবই অ্যাবসেন্স। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং যে ক্লাবের যখন প্লেয়াররা ক্লাব ইনভলভমেন্ট থাকবে, জাতীয় দলের কোচিং স্টাফ সবসময় যদি তাদের সাথে টাচে থাকে, পারফরমেন্স আমার কাছে মনে হয় যে এটা আরও তার ডেভেলপমেন্টের জন্য খুব কাজে দেয়। এটা আসলে ভীষণটা থাকা খুব জরুরি, খুবই জরুরি। আমাদের কোচের ভীষণটা আসলে এবং এটা নিয়ে কিন্তু কোশ্চেন আছে যে আমাদের যখন এখানে ঘরোয়া ফুটবল হয়, কোচ তখন এখানে থাকে না। হ্যাঁ, সে তখন স্পেনে ছুটি কাটায়। বাট আমরা এটা সারা পৃথিবীতে হয়তো একরকম চলে, বাট আমাদের এই জায়গায় এশিয়া, সাউথ এশিয়াতে কিন্তু এভাবে চললে হবে না, বিকজ আমরা তো ফুটবল ডেভেলপমেন্ট কান্ট্রি, সামনের দিকে আমাদের ভিশন। তো আমাদের কিন্তু এইগুলি মনিটাইজেশন করা খুব ইম্পর্টেন্ট, যে কোচিং স্টাফ আসলে ফুটবলের প্রপার নজর দিচ্ছে কিনা। যদি নজরই দিত, আপনি দেখেন স্টিল আমরা কিন্তু একজন স্ট্রাইকার তৈরি করতে পারিনি। হ্যাঁ, এবং আমি আগেও বলেছি যে আমাদের যখন এই রাউন্ডগুলি হয়, রাউন্ডের মাঝে তো গ্যাপ থাকে, আপনি গ্যাপের ভিতরে আপনি প্লেয়ারদেরকে নিয়ে আলাদা কিছু সেশন করান, নট অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড। হ্যাঁ, অফ দ্য ফিল্ড আপনি যদি বলে তাদেরকে নিয়ে কিছু ক্লাস করান, সেটাও আমার কাছে মনে হয় যে জাতীয় দলের প্লেয়ারদের পারফরমেন্সের ক্ষেত্রে আমার মনে হয় ভালো একটা অ্যানালাইসিস জানাটাও খুব জরুরি একটা প্লেয়ারের জন্য। রাইট, ট্রু। ভাইয়া, বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে তো অবশ্যই কথা বলতেছি, সো বাংলাদেশের ক্লাবে যারা খেলছে তাদের সম্পর্কে বললেন। আমাদের কিছু প্লেয়ার কিন্তু বাইরের ক্লাবেও খেলছেন, হামজা চৌধুরীর কথা বলি, সমিত সোমের কথা বলি। ওভারঅল তারা এখন কি অবস্থায় আছেন, যদি তাদের সম্পর্কে আপনার কোনো? দেখেন, আমাদের এখানের ফুটবলের যেই আমরা আজকে ডিসকাশন করছি, এই ডিসকাশনটা নাও হতে পারতো। হ্যাঁ, এই ডিসকাশনটা হওয়ার পিছনে অন্যতম কারণ হামজা দেওয়ান চৌধুরী। যদি টোটালি আমি এক কথায় বলি, বিকজ আমাদের এখানে ইন্টারন্যাশনালি ফুটবলের যে হাইপ তৈরি হয়েছে তার একমাত্র কারণ হামজা। হ্যাঁ, হামজা আসার পর যেটা হয়েছে যে ফুটবলের একটা ব্র্যান্ড ভ্যালু, ফুটবলের অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড একটা কথাবার্তা বলেন বা আলোচনা সমালোচনা, সেটা তৈরি হয়েছে কিন্তু হামজার মাধ্যমে। এবং হামজা এখানে আসলে খেলাটাকে খুব এনজয় করছে। হামজা নিজেও চাচ্ছে বাংলাদেশে ফুটবল ডেভেলপ হোক, আন্তর্জাতিক পর্যায়ে, ক্লাব পর্যায়েও। তো হামজা এখান থেকে যেটা হয়েছে যে ব্যাক করার পরে আসলে সে লেস্টারে গিয়ে 2টা ম্যাচ খেলেছে এবং 2টা ম্যাচই আনফর্চুনেট হেরে গিয়েছে। এবং হামজা যদি বলেন ইন্টারন্যাশনালি আমাদের এখানে যেভাবে সার্ভিসটা দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ওখানেও গিয়ে সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছে। হামজা দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যেখানে আমার কাছে মোর প্রফেশনাল একটা কথা হচ্ছে মোর প্রফেশনাল, মানে সে আমার মনে হয় যে পারফরমেন্স তার হলো মেইন ফোকাস থাকে। তো যদিও আনফর্চুনেট 2টা ম্যাচ তারা হেরে গিয়েছে ওখানে, সম্ভবত সাউদাম্পটনের সাথে 3-0 গোল এবং শিফিল্ডের সাথে 3-2 ম্যাচটা হেরে গিয়েছে। এইটা খুবই জমজমাট একটা ম্যাচ ছিল এবং ওই ক্লাবের হয়ে কিন্তু হামজা খেলেছে, লাস্ট সিজনের লোনে গিয়ে খেলেছিল। তো হামজার ব্যাপারটা হয়েছে, হামজা এই ইংলিশ প্রিমিয়ার লিগ হামজা যেটা খেলে সেটা হলো চ্যাম্পিয়নশিপ লিগ, এই ধরনের লিগগুলি এইভাবেই হয়। হ্যাঁ, এইভাবেই কম্পিটিশন হয়, কম্পিটিটিভ হয়। সুতরাং এখানে আসলে ম্যাচ জেতের কেউ বলতে পারবে না যে কে জিতবে। বাট লেস্টারের যেটা হচ্ছে, লেস্টার তো আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তারা প্রিমিয়ার লিগে যাওয়ার জন্য কিন্তু তারা লড়াই করছে। তো আমার কাছে মনে হয় যে 2টা ম্যাচ ইজ নট গুড এনাফ আমাদের জন্য। বাট আমার কাছে মনে হয় যে লেস্টারের ওই ধরনের স্কোয়াড রয়েছে যারা আসলে দলটাকে প্রিমিয়ার লিগে নিতে পারবে উইথ হামজা। যদিও হামজাকে রিসেন্টলি আমার কাছে ম্যাচ টাইম খুবই কম দেওয়া হচ্ছে, যেটা আসলে অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসেবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ হামজা লেস্টারের জন্য অপরিহার্য একজন প্লেয়ার। আমার কাছে মনে হয় যে সেটা হয়তো কোচ বিবেচনা করবে এবং হামজাকে বেশি ম্যাচ টাইম দিবে এবং আমার মনে হয় যে লেস্টার এখান থেকে কামব্যাক করবে। যদিও হামজা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তার মানসিক অবস্থা বেশি একটা ভালো নেই, কারণ ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ তারা হেরেছে। তো এখান থেকে স্ট্রংলি কামব্যাক করুক এবং আমি চাই লেস্টার সিটি জয় ফিরুক। সমিত সোম ফাইনাল ম্যাচ খেলে এখানে এসেছিল, এরপর এখনো তাদের টুর্নামেন্ট শুরু হয়নি। ফাহমিদুলের টুর্নামেন্টও সম্ভবত এখনো শুরু হয়নি। রাইট, না সমিতের ব্যাপারটা ও তো আসলে ওখানে ফাইনাল ম্যাচ খেলি, এখানে কাভারলি এফসি আসলে ফাইনালে হেরে গিয়েছিল, যদিও আমার কাছে মনে হয় এক্সট্রা টাইমে গিয়ে হেরে গিয়েছে। ম্যাচটা যদিও অনেক ঠান্ডার ভিতর ছিল, তুষার ছিল, তারপরেও কিন্তু সমিত এখানে এসে খেলেছে, বেশ ভালো পারফরমেন্স করেছে। সমিত এখন আমার মনে হয় যে রিকভারি টাইমটা তার জন্য খুব ইম্পর্টেন্ট, তার আবার সামনে সিজন স্টার্ট হবে
সে আমার মনে হয়, আমি যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সে আসলে এনজয় করছে তার লাইফটা, এবং ওই এন্ড অফ দ্য ডে সে ফুটবলকে ঘিরেই তার আর ডেইলি রুটিনগুলি চলছে। অ্যাট দ্য সেম টাইম ফাহামিদুল ইতালিতে আমার কাছে মনে হয় যে প্রত্যেক দিনই তার কোনো না কোনো আপডেট আছে, সে ট্রেনিং সেশনে আছে, ওয়েট করছে তার লিগের জন্য। আমার কাছে মনে হয় যে তারা সবাই প্রফেশনাল প্লেয়ার, এবং ফিট রাখার জন্য যা যা করা দরকার তারা রেগুলার এই রুটিনগুলি মেনটেন করছে। অ্যাট দ্য সেম টাইম একটা বড় ব্যাপার হলো যে আমরা বাংলাদেশে যারা আছে তারা এখন আসলে কিন্তু তাদের প্রতি বেশ কনসার্ন, তারা কে কোথায় কি করছে, তাদের ডেইলি রুটিনগুলি এইগুলি কিন্তু আমরা আসলে সোশ্যাল মিডিয়া রেগুলার পাচ্ছি, যেটা আমাদের দেশে ফুটবলের জন্য খুব ইতিবাচক। তারা হয়তো আগে তাদের ফুটবল ক্যারিয়ার নিয়ে ভাবতো, রাইট, ওই টুর্নামেন্ট নিয়ে ভাবতো, এখন তারা হয়তো ভাবছে আমাকে বাংলাদেশ দেখছে। সো ওই জায়গাটা তাদের ফ্যান ফলোয়ার অনেক বেড়ে গিয়েছে। এবং আপনি যদি জেনে থাকেন একটা জিনিস, যে সমিত সোম যখন এখানে বাংলাদেশের জার্সিতে খেলে, কানাডাতে সমিতের অনেক জার্সি সেল হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, হামজার তো হচ্ছেই ইংল্যান্ডে, বাট আমার কাছে মনে হয় যে সমিত কানাডাতে প্রচুর তার জার্সি সেল হয়েছে। ফাহমিদুল সেম, জায়ান এখন ইউএসএতে চলে গিয়েছে। তো এরা কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করছে আগামী দিনগুলোর জন্য। সো এটা আমি বলবো যে খুবই পজিটিভ। ভাই, এবার একটু বাংলাদেশ ওমেন টিমের দিকে যদি আসি, একটা ট্রাই নেশন সিরিজ শেষ করলো, বাংলাদেশ একটা ম্যাচ তো জিততে পারেনি, বাট ওভারঅল পারফরমেন্স কি কেমন দেখেছেন আপনি? দেখেন, আমার কাছে মনে হয় যে পিটার বাটলার যখন মেয়েদের টিমে কোচ হয়, হ্যাঁ, ইংলিশ কোচরা যেটা করে যে একটা দলকে আসলে একটা ফুটবল মানে একটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করানোর চেষ্টা করে, যেটা অলরেডি পিটার বাটলার মেয়েদের দলটাকে করেছে। আমরা হয়তো আলোচনা সমালোচনা করছি যে পিটার বাটলার অনেক আপনার অপোনেন্টকে প্রেস করে, হাই ডিফেন্ডিং লাইন আপ নিয়ে খেলে, যার কারণে মালয়েশিয়ার সাথে যে গোলটা কনসিড করেছি ওইটাতে আসলে ওই হাই ডিফেন্ডিং লাইন আপের একটা বড় ভুল ত্রুটি ছিল। তারপরও আমি পিটার বাটলারকে এখানে বিশাল একটা অ্যাপ্রিসিয়েট দিব, বিকজ এই দলটাতে আসলে এত সুন্দর একটা খেলার প্যাটার্ন তৈরি করেছে, যেটা খেলা না দেখলে বোঝা যাবে না। মালয়েশিয়ার সাথে আমরা হেরেছি, বাট লাস্ট ম্যাচ এগেনস্ট আজারবাইজান দুর্দান্ত ফুটবল খেলেছে। আজারবাইজান ইউরোপের দল, ওয়ার্ল্ড কাপ খেলে খুবই স্ট্রং দল, তাদের সাথে যে ফাইট করেছে, প্রথমে এক গোলে পিছিয়ে ছিল, তার গোলটাও তো দারুণ ছিল, মারিয়ামান্ডা দুর্দান্ত গোল ছিল, যদিও আনফরচুনেট শেষের দিকে আমরা যে গোলটা কনসিড করেছি। আমার কাছে মনে হয় এইটাই আসলে ইউরোপিয়ান এবং বাংলাদেশের ভিতরে ডিফারেন্সটা, যে ফিটনেস লেভেল শেষের দিকে আমরা মনোযোগটা রাখতে পারিনি, বাট দুর্দান্ত ফুটবল খেলেছে আমাদের মেয়েরা। এবং আমি বলবো যে পিটার বাটলার, আমাদের তো মেইন ফোকাস হলো এশিয়া কাপ মার্চে, যেটা অস্ট্রেলিয়াতে হবে, তো ওইটাকে কেন্দ্র করেই কিন্তু এই প্রিপারেশনগুলি নিচ্ছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে একটা ব্যালেন্স হিসেবে দলটা খেলছে, এবং এখানে মেয়েরা যদি এই নেক্সট 3 মাস যদি একটু ফোকাস থাকে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই ধরনের আরও কিছু ম্যাচ টুর্নামেন্টে খেলাতে পারে, আমার কাছে মনে হয় যে এশিয়া কাপও আমরা ভালো করতে পারবো। এবং যেটা হয় যে আমাদের ছেলেদের ফুটবলে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড তৈরি করতে পারেনি, প্লেইং স্টাইল তৈরি করতে পারেনি, বাট মেয়েদের খেলায় কিন্তু একটা প্লেইং স্টাইল আছে। আপনি দেখবেন মারিয়ামান্ডা, তারপরে আপনার মনিকা চাকমা, তারপর ঋতুপর্ণা, সামনের দিকে সাগরিকা, যারাই আছে তাদের কিন্তু পাসিং কোয়ালিটি এত সুন্দর, পিছন থেকে ডিফেন্ডাররা খেলাটা এত সুন্দর বিল্ড আপ করে, দেখতে সুন্দর লাগে। তো এইটাই আসলে একটা খেলার সিস্টেম। এবং পিটার বাটলার এটা বলেছে যে আমার দল এশিয়াকে যাই করুক না কেন, আমি হাই প্রেসিং খেলবো। তো একটা কোচের একটা ভিশন থাকতে হবে, যেটা আমাদের সিনিয়র জাতীয় দলে নেই অনেস্টলি। হ্যাঁ, তো এইটা আসলে আমার কাছে মনে হয় যে পিটার বাটলার দলের ভিতরে অ্যাডাপ্ট করতে পেরেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় এশিয়া কাপে আমাদের মেয়েরা ভালো করবে। এটা তো কনফিডেন্সও গ্রো করে। হ্যাঁ, ডেফিনেটলি। দেখেন, আজারবাইজানের মতো দলের সাথে আপনি এক গোলে পিছিয়ে থেকে, এবং আপনি যদি ম্যাচটা দেখেন, ফিজিক্যালি দে আর ভেরি ভেরি স্ট্রং। এখন 6 ফিট প্লাস 6 ফিট প্লাস সব, এদের সাথে ফিজিক্যালি যেভাবে তারা ট্যাকেল করেছে, সাথে সেম টাইম গোল খাওয়ার পরে গোল করে কামব্যাক করেছে, এটা তো আমি বলবো যে আমাদের দলটা যে ইমপ্রুভ করেছে সেটারই একটা সাইন। আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশে আসছে, এইটা আসলে অনেকেই হয়তো এটার ব্যাকগ্রাউন্ড জানে না, এটার আসলে কিভাবে হচ্ছে ল্যাটিন বাংলা সুপার কাপ। এই টুর্নামেন্টের সম্পর্কে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতেন, টুর্নামেন্টটা কোথা থেকে আসলো, উদ্দেশ্যটা কি? দেখেন, এখানে ল্যাটিন বাংলা সুপার কাপ হঠাৎ করেই কিন্তু এটার আসলে আগমন। আমি আসলে এটা সম্বন্ধে তেমন একটা কনসার্ন ছিলাম না। রিসেন্টলি আসলে সোশ্যাল মিডিয়া বা টিভিতে কিছু নিউজ দেখেছি যে এই টুর্নামেন্টটা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, এবং এটা আসলে কারা আয়োজক বা কিভাবে হচ্ছে ওই দিক থেকে না গিয়েও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন জোয়ার এসেছে বা একটা যে মাত্রা তৈরি হয়েছে, সেইটার একটা আমার মনে হয় যে একটা ধারাবাহিকতার করতে গিয়ে আমার মনে হয় যে টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করছে। এবং এটা তো অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা কনসার্ন রয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পারমিশন নিয়েই টুর্নামেন্টটা হচ্ছে। তো আমি বলবো যে এটা খুবই ভালো একটা উদ্যোগ, এই কারণ এখানে কিন্তু সিনিয়র কোনো জাতীয় দল খেলবে না, বাট সিনিয়র প্লেয়াররাও খেলবে না। এখানে কিন্তু বাংলাদেশের গ্রিন অ্যান্ড রেড বাংলাদেশ যে দলটা খেলবে আন্ডার-20, এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার যে দলটা আসছে তারা কিন্তু অনূর্ধ্ব-20 দল হিসেবে আসছে ক্লাব ফুটবল। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের দেশের ফুটবলের জন্য খারাপ হবে না। আপনি যেটা হবে যে
আমাদের প্রবাসী কিছু প্লেয়ার আছে, ইয়ং প্লেয়ার আছে, তারা আসলে কিন্তু জাতীয় দলে খেলার জন্য খুব উদ্গ্রীব এবং মাঝখানে তারা ট্রায়ালও করে গিয়েছে। তো তাদের পারফরমেন্সটা কিন্তু আপনি এখানে দেখতে ঝালাই পাবেন। করে নেওয়া হ্যাঁ, আর কি হ্যাঁ, দেখা। যে তারা আসলে মানে কম্পিটিটিভ ম্যাচে কেমন করে, বাট দ্য সেম টাইম এখানে ওই দলগুলির থেকেও বড় ব্যাপার হলো দুই দল থেকে কিন্তু কাফু এবং ক্যানেজিয়া এই ধরনের বাতিস্ততা, এই ধরনের লিজেন্ড প্লেয়ার আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো ওইটা হইলে যেটা হবে যে মানুষটা এখন অন ফোকাস ফুটবলের দিকে, ফোকাসটা আরও আমার মনে হয় যে বেড়ে যাবে এবং আমার মনে হয় যে টুর্নামেন্টটা যদি বাংলাদেশ ভালো করতে পারে তখন আমার মনে হয় যে মানুষের ভিতরে যে এই টুর্নামেন্টটা করার পিছনে যে কারণটা থাকবে সেটা হয়তো সাকসেসফুলি তারা ডান করতে পারবে। ভাই ইনিশিয়ালি আমরা একটা দল দেখেছিলাম যেখানে কিউবা মিচেলের নাম আছে, জায়ান আহমেদের আছে, তারপর ফাহমিদুল ইসলামের নাম আছে। ফাইনালি কি এরা খেলবে নাকি জাস্ট ইনিশিয়ালি নাম ঘোষণা করা হয়েছিল? কারা খেলতে পারে? না, ফাহমিদুল, তারপরে জায়ান, কিউবা মিচেল এদের স্কোয়াডে নাম দিয়েছিল, বাট আমার মনে হয় যে এন্ড অফ দ্য ডে এই প্লেয়ারগুলি খেলছে না। আমার মনে হয় যে বিৎসক চাকমা, আরহাম ইসলাম, ক্যাসপার এরা হয়তো এই স্কোয়াডটাতে ফাইনালি খেলবে প্রবাসী প্লেয়ার হিসাবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের আন্ডার-17 ফয়সাল, তারপর আতিক, এরা যে লাস্ট যারা তারা বাহারাইনি আন্ডার-17 যে টুর্নামেন্ট আছে ওখান থেকে আন্ডার-20 এবং আন্ডার-17 মানে সমন্বয় যে দলটা এভাবে একটা মিক্সড দল করেছে। এবং এখানে কিন্তু কোচ প্রথমে ছোটন ভাই ছিল, ছোটন ভাইকে সরিয়ে কিন্তু এখন কোচ দিয়েছে আতিকুর রহমান মিশুকে, এবং ইটস গুড সাইন যে মিশুকে দিয়েছে, কারণ মিশু ইজ ভেরি এনার্জেটিক, ভেরি ইয়ং কোচ, যেখানে এই দলগুলির সাথে রিসেন্ট মানে পাস্টও কাজ করা তার এক্সপিরিয়েন্স রয়েছে। যদিও সময় খুবই কম, 5 তারিখ থেকে টুর্নামেন্ট, বাট আমার কাছে যে দলটা দিয়েছে আমার কাছে মনে হয় ফাহমিদুল, জায়ান, তারপর আপনার কিউবা মিচেলরা না খেললেও যে দলটা আছে আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল, এবং এরা যেটা করবে আমার কাছে মনে হয় যে এরা আসলে পারফরমেন্স করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। হ্যাঁ, কারণ এই ধরনের টুর্নামেন্ট আপনি চাইলেই খেলতে পারবেন না, যেহেতু খুব সামনে কাছাকাছি চলে আসছে, এই প্লেয়ারদের জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে পারফর্ম করার, যে কিনা এখানে ভালো করলে কিন্তু জাতীয় দলে তার জন্য কিন্তু বড় একটা সুযোগ সামনের দিকে তৈরি হবে। সুতরাং টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত মোটামুটি ভালো একটা হাইপ তৈরি হয়েছে, যেহেতু 5 তারিখে প্রথম ম্যাচ, আমার মনে হয় যে দর্শকও এখানে বেশ ইন্টারেস্ট, আগ্রহ দেখাচ্ছে। সুতরাং প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছে তারা। আলটিমেটলি তো আমি আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলছি, রাইট। হার জিতের বাইরেও এই টুর্নামেন্ট থেকে মানে বাংলাদেশের প্লেয়ার বা বাংলাদেশ টিমের পাওয়ার কি আছে? দেখেন, একটা সময় কিন্তু আজ থেকে যদি 10 বছর আগে বা 5 বছর আগেও চিন্তা করেন আর্জেন্টিনার একটা দল বাংলাদেশে এসে খেলবে, ব্রাজিল একটা দল বাংলাদেশে, এটা কিন্তু আমরা কখনো চিন্তা করতে পারিনি। সো ফুটবলে আমাদের যে ক্রেজটা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু তারাও এখন আগ্রহ দেখাচ্ছে আমাদের এখানে এসে ফুটবল খেলার জন্য। এইটা কিন্তু হিউজ এক্সপেন্সিভ একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমি যতদূর জানতাম প্রায় 10 কোটি টাকার মতো আয়োজক কমিটির খরচ হচ্ছে। তো ডেফিনেটলি এখানে অবশ্যই আর্জেন্টিনা, ব্রাজিল যারা যে ক্লাবগুলো আসছে তাদের কিন্তু ইন্টারেস্ট আছে বলেই কিন্তু তারা এখানে খেলতে আসছে, কারণ আর্জেন্টিনা থেকে, ব্রাজিল থেকে এখানে এসে খেলা ইটস নট ইজি। হ্যাঁ, বিগত দিনে কিন্তু এরকমের কিন্তু আমরা দেখিনি। তো আমি বলবো যে এখন আমাদের ফুটবলের ক্রেজের কারণেই কিন্তু তারাও কিন্তু আগ্রহ দেখাচ্ছে। হ্যাঁ, আজারবাইজানের মতো মেয়েদের টিম এখানে এসে খেলছে। হ্যাঁ, তো আমি বলবো যে আমাদের প্লেয়ারদের জন্য কিন্তু এটা একটা বড় পাওয়া হবে যে এই দলগুলির সাথে আমরা খেলছি এবং এখান থেকে আমরা কিছু হলেও শিখতে পারবো, এবং ওদের ফুটবলের সাথে আমাদের তফাৎটা কোথায়, হ্যাঁ, এইটা কিন্তু আপনি খুব কাছাকাছি থেকে বুঝতে পারবেন। হ্যাঁ, তখন কিন্তু আপনি আপনার ডেভেলপমেন্টের জায়গাগুলি নিয়ে কাজ করতে পারেন। ইন ফিউচার হয়তো দেখা যাবে যে বাংলাদেশে কোনো দল আপনার আর্জেন্টিনা যাচ্ছে, বাংলাদেশে কোনো দল ব্রাজিলে গিয়ে খেলছে, তো কোলাবোরেশনটা কিন্তু এইভাবেই তৈরি হয়। তাই আমি বলবো যে এটা ইজ ফাইন, ফ্যান্টাস্টিক। এটা আলটিমেটলি তো ভাই আমাদের পাইপলাইনটা স্ট্রং করার একটা উদ্যোগ, হোপফুলি এটা খুব ভালোভাবেই হবে ডেফিনেটলি। ভাইয়া, অনেক বিশ্লেষণ হলো, টুর্নামেন্ট নিয়ে কথা হলো, এবার একটু যাই, আমাদের দর্শকরা অনেক মূল্যবান কমেন্ট করে আমাদের ভিডিওতে। লাস্ট আপনার আমার যে শোটা ছিল বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের পরে, এখানে অনেকগুলো ভালো ভালো কমেন্ট পেয়েছি। আমরা যদি কয়েকটা কমেন্ট নিয়ে ডিসকাশন করি এখন। একজন কমেন্ট করেছে, ক্লাবগুলো উন্নতি না করলে ভালো প্লেয়ার কখনোই বের হওয়ার সম্ভাবনা নেই। ভাই, এই কমেন্টটার যদি রিপ্লাই আপনি দিতেন। এটা উনি আমি বলবো যথার্থই বলেছে, এবং এটাই হওয়া উচিত। সারা পৃথিবীর ফুটবল কিন্তু ক্লাব কালচার দিয়ে তৈরি হয়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল হব তো আমরা অল্প কয়েকটা ম্যাচ খেলি। হ্যাঁ, এবং ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি তখনই ভালো করবেন যখন ক্লাব ফুটবল আপনার স্ট্রংলি হবে। আপনি দেখেন সারা পৃথিবীতে যে দেশগুলি ক্লাব কালচার তৈরি আছে তারাই কিন্তু ফুটবলের রাজত্ব করছে। আপনি ইংল্যান্ডের কথা বলেন, স্পেনের কথা বলেন, জার্মানির কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, তারাই কিন্তু আসলে লিড করছে সারা ওয়ার্ল্ড ফুটবল। সো ক্লাব ফুটবল যতদিন পর্যন্ত আপনি ডেভেলপ না করতে পারবেন, ক্লাব কালচার যতদিন তৈরি না করতে পারবেন, ততদিন কিন্তু আসলে আমাদের ফুটবল ডেভেলপমেন্ট চিন্তা করা। এবং আমার মনে হয় যে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্লাব ফুটবল, ক্লাব কালচার যতদিন পর্যন্ত তৈরি না করতে পারবেন, আপনি জাতীয় দলকে নিয়ে ততদিন পর্যন্ত আমাদের বড় কোনো স্বপ্ন দেখতে পারবেন না।
ভাই আরেকজন কমেন্ট করেছে, এটা হয়তো ওই ম্যাচের বিশ্লেষণ দেখেই করেছেন উনি। ফাহিমের জায়গায় জামালকে খেলানো উচিত ছিল। ধন্যবাদ এমিলি ভাই, জামাল ভুঁইয়াকে খেলানো উচিত ছিল 100%। দেখেন জামাল আর ফাহিমের পজিশন এক না, হ্যাঁ। ফাহিম যেহেতু উইং স্ট্রাইকার আর জামাল যেহেতু সেন্টার মিডফিল্ডে খেলে, জামালকে আমি ওই ম্যাচে চাচ্ছিলাম এই কারণে, কারণ জামাল ইজ মোর এক্সপিরিয়েন্স, অলমোস্ট 80টার উপরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং জামাল এবং আমিও অনেকগুলি প্রায় 30 থেকে 35টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি। তো ইন্ডিয়ার সাথে যেটা হয় যে জামালের তো খেলার একটা এক্সপিরিয়েন্স ছিল, যার কারণে আমি চাচ্ছিলাম যে জামাল হয়তো হামজার সাথে মাঝখানে থাকলে আমার কাছে মনে হয় যে মিডফিল্ডটা আরও স্ট্রং হতো, যেটা আমরা ম্যাচ জিতেছি। বাট আপনি যদি দেখেন পুরো ম্যাচ ডমিনেট করেছে কিন্তু ইন্ডিয়া, হ্যাঁ। আমরা হয়তো গোল করে ম্যাচটা জিতেছি, শেষের দিকে আমরা প্রচুর ডিফেন্স করেছি, ওরা অনেক কর্নার পেয়েছে। বাট জামাল থাকলে যেটা হতো যে মিডফিল্ডটা হয়তো সে আমার মনে হয় যে মিডফিল্ডটা যদি আপনি গুছাতে পারতো হামজার সাথে, তখন হয়তো সেটা বেটার হতো। যদিও ফাহিম এবং জামাল আমার মনে হয় যে দুইজন দুই পজিশনের প্লেয়ার, জামালকে মাঝখানে রেখে সোহেল রানা বা আইদার অন্য কাউকে যদি ড্রপ দিত, আমার মনে হয় যে এটা আরও ভালো হতো। আরেকজন কমেন্ট করেছেন, কমেন্টটা লাইক লাউড অ্যান্ড ক্লিয়ার। কমেন্টটা হচ্ছে রিমুভ কোচ অ্যান্ড ডেভেলপ ক্লাব। দেখেন সারা পৃথিবীতেই ফুটবলে কিন্তু এইটাই নিয়ম, হ্যাঁ। আপনি জাতীয় দলে রেজাল্ট দিবেন না, তখন কিন্তু আপনার কোচ কখনই থাকবে না। এই কোচ কিন্তু অলমোস্ট 4 বছর তার মেয়াদ হয়ে গিয়েছে, তো এর ভিতরে কিন্তু তেমন বড় কোনো সাকসেস দিতে পারেনি। তো আমার কাছে মনে হয় যে উনি যথার্থই বলেছে যে ক্লাব ফুটবলের, আমি শুরুতে বলছি ওই একই রিলেটেড কোশ্চেন, যে ক্লাব কালচার, ক্লাব ফুটবল যদি যতদিন ডেভেলপ না হবে ততদিন আমাদের সে ফুটবল ইন্টারন্যাশনালি ভালো করতে পারবে না। আর সেম টাইম কোচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মেয়েদের ফুটবলে কিন্তু একটা খেলা প্যাটার্ন আছে, একটা সিস্টেম আছে, বাট জাতীয় দলের আমাদের ছেলেদের খেলার কিন্তু এখনও কোনো সিস্টেম নেই। আমরা আসলে কোন পজিশনে খেলি, কোন প্যাটার্নে খেলি, আমাদের ফরমেশন কি, আমাদের প্লেইং স্টাইলটাই কি, এটা এখনও কিন্তু জাতীয় দল করতে পারেনি। বাট আমাদের কিন্তু একটা স্ট্রং স্কোয়াড আছে জাতীয় দলের, হ্যাঁ। তো ওই স্কোয়াড নিয়ে যে আসলে যে ক্যালিভারের কোচ দরকার, হি ইজ নট কাভরেরা। আমার কাছে মনে হয় এখানে একটা পরিবর্তন হওয়া দরকার। ভাই আরেকটা কমেন্টটা একদমই আপনাকে নিয়ে করা। সেরা ফুটবল বিশ্লেষক এবং সে ভালো কোচও হবে ভবিষ্যতে, তাকে ভবিষ্যতে কোচ বানানো যেতে পারে। ভাই কোচ হওয়ার কি ইচ্ছা আছে বা প্ল্যানিং আছে কোনো? অনেস্টলি বললে আমার কোচ হওয়ার ইচ্ছা আছে, নাই যে তা না, কারণ আমি তো আসলে ফুটবলের বাইরে অন্য কোনো কিছুই জানি না। যেহেতু ফুটবল রিটায়ারমেন্টে চলে গিয়েছি, আমি কোচ হতে হলে আপনি জানেন যে কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলি আগে ফুলফিল করতে হবে, দেন কোচিং করাতে হবে। আপনি গিয়েই কোচ হতে পারবেন না। তো এখানে সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স, এই লাইসেন্সগুলি আপনার খুব জরুরি। তো আমার অলমোস্ট বি লাইসেন্স ডান। এখন এ লাইসেন্স হলে আমি ক্লাব কোচিং এবং জাতীয় দলে কোচিং করাতে পারবো। তো সেইটার জন্য আমি ওয়েট করছি। নেক্সট বছর হয়তো এ লাইসেন্স করার জন্য আমার প্রক্রিয়া চলছে, ওইটা হইলে হয়তো ক্লাব কোচিংয়ে দেখবেন, বা জাতীয় দলে যদি কেউ সুযোগ দেয় সেখানে কোচিং করাবো। বাট স্টিল আমার একটা একাডেমি রয়েছে, পার্সোনাল একাডেমি, যেখানে আমি ট্রেনিং করাই বাচ্চাদের। সুতরাং ফিউচার আমার কোচ হওয়ার প্ল্যানিং রয়েছে। ধন্যবাদ ভাই, আপনাকে হয়তো আমরা সামনে বাংলাদেশের জাতীয় দলে দেখতে পাবো, সেই প্রত্যাশাই রাখছি। একদম লাস্ট একটা ইন্টারেস্টিং কমেন্ট, ভাই বাংলাদেশের একটা খেলা রাত 3টায় বা 4টায় রাখা উচিত, জাস্ট ওয়ার্ল্ড কাপের ফিল পাওয়ার জন্য। কি মনে হয় ভাই? না, ওয়ার্ল্ড কাপ আর বাংলাদেশের ম্যাচ তো আসলে নট সিমিলার, হ্যাঁ। তখন আবার মানুষ ঘুমায় থাকবে, খেলা দেখবে না, আমার মনে হয় যতটুকু। বাট ওয়ার্ল্ড কাপ হইলে কিন্তু 5টা বাজে থাকলেও খেলা দেখবে, যেটা আপকামিং ওয়ার্ল্ড কাপ ইউএসএ যেটা হতে চাচ্ছে, খেলা কিন্তু ওই যে ভোর রাতে হবে, তখন মানুষ আমার মনে হয় এনজয় করবে। বাট ইটস ট্রু যে মানুষ আসলে এখন বাংলাদেশের ফুটবলের প্রতি যেভাবে ফোকাস, আপনি যে রাত্রেই খেলা দেন না কেন মানুষ দেখবে, এবং ওই ফিলটা এখন তারা পাচ্ছে, হ্যাঁ। তো এটা আমার মনে হয় যে ইন ফিউচার এত রাতে হয়তো আমাদের দেশে খেলা চালানোর কোনো ওয়ে নেই, হয়তো হায়েস্ট 10টা পর্যন্ত আমাদের ম্যাচ দিতে পারবেন, কারণ 10টা হলো মানুষ রাত জেগে খেলা দেখবে। বাট 3টা 4টা ওইটা ওয়ার্ল্ড কাপের জন্যই ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া, বাংলাদেশ ফুটবলের অনেকগুলো ইনসাইট পেলাম আপনার কাছ থেকে। হোপফুলি বাংলাদেশ ফুটবল আরও সামনে এগিয়ে যাবে। দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট শোতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।